আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, সম্মানিত অভিভাবকবৃন্দু। আজকের লাইভ ক্লাসে বিরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা ও আমি মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই মহৎ দুর্যোগ করোনা ভাইরাসকালীন সময়ে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং উপরআল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের পার্ট 4.1 থেকে পার্ট 4.2 পর্যন্ত, অর্থাৎ 4.1 এবং 4.2 এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকের ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আজকের আলোচনায় আমি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক বিজ্ঞান, বিরামপুর আইসিটি স্কুল, বিরামপুর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ যে জীববিজ্ঞান শ্রেণী হচ্ছে নবম, অধ্যায় হচ্ছে চতুর্থ, পার্ট হচ্ছে 4.1 থেকে 4.2, অর্থাৎ 4.1 এবং 4.2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আজকে এই চতুর্থ অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কেননা এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় কোশ্চেন হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এখান থেকে অনেক বহু নির্বাচনী কোশ্চেনও তোমাদের আসে। আর এই অধ্যায়টাতে তোমাদের অনেক বুঝার বিষয় আছে, সে কারণে তোমাদের মনোযোগটা খুব জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দাও ক্লাসের মাঝে, ইনশাল্লাহ অনেকটাই তোমাদের এখানে পড়া হয়ে যাবে এটুকু আশা করি আমি। এরপরে যদি তোমরা দুই একবার পড়ো ইনশাল্লাহ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই পার্টের যে পার্ট 4.1 থেকে 4.2, এই 4.1 এবং 4.2 এর যে আজকে তোমাদের পাঠ শিরোনাম, যে পাঠ শিরোনামটা কি সেটা একটু দেখে নেই। যে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা, এটা হচ্ছে 4.1 এ আমাদের আলোচনা আছে যে জীবনী শক্তি এবং এটিপি এর ভূমিকা। এটাতে তোমাদের মনোযোগ খুব জরুরি, কারণ এখান থেকে অনেক বোঝার কিছু আছে প্রিয় শিক্ষিত বন্ধুরা। এরপর হচ্ছে 4.2, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আর এই সালোক সংশ্লেষণ সম্পর্কে তোমরা সেই ক্লাস 5-6 থেকে পড়ে আসতেছো, আর পর্যায়ক্রমে তোমরা যখন 9 এ উঠছো অবশ্যই একটু বিস্তারিত আলোচনা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সে কারণে তোমাদের অবশ্যই ক্লাসে একটু মনোযোগ দিতে হবে, তাহলে অনেকটাই তোমরা শিখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই পার্ট 4.1 এবং 4.2 এর পার্টের যে আজকের যে শিখন ফল তোমাদের, যে এই পার্ট শেষে তোমরা কি কি শিখবা আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা আমরা একটু শুরুতে দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে এই পার্ট শেষে শিক্ষার্থীরা কোষের প্রধান শক্তির উৎস হিসাবে এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই এটিপি এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পর্কে জানতে পারবে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা মূলত কি বা বলতে কি বোঝায়, সেটা আজকে তোমরা জানতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো আমরা মেন টপিকসে চলে যাই। দেখতে পাচ্ছ যে প্রথমে পার্ট 4.1, যে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। যে আমরা যে খাদ্য থেকে যে শক্তি পাই মূলত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা এই শক্তিটাই মূলত হচ্ছে এটিপি। আমরা আজকে জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এটিপিটা কিভাবে যে খাদ্য থেকে আমরা শক্তি পাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেক্ষেত্রে তোমাদের মনোযোগটা খুব জরুরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা পার্ট 4.1 আমরা দেখতে পাচ্ছি যে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। দেখো যে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে জীবনী শক্তি কি সেটা আমাদের খুব জরুরি জানার জন্য। যে জীবনী শক্তি বা জৈব শক্তি, জীবনী শক্তি বা জৈব শক্তি, তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয় যে জীবনী শক্তি মূলত কি বা কাকে বলে, বা জৈব শক্তি কাকে বলে। হ্যাঁ, বায়ো, আর জীবনী শক্তি এবং জৈব শক্তিকে ইংরেজিতে বলা হয় বায়ো এনার্জি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটাও তোমাদের আবার বহু নির্বাচনী কোশ্চেনের মাঝেও আসতে পারে যে জীবনী শক্তির ইংরেজি নাম কি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে জীবনী শক্তি বা জৈব শক্তি
বায়ো এনার্জি বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে বোঝাই না। আর এই জীবনী শক্তি এবং বায়ো এনার্জি বলতে আমরা বিশেষ কোনো শক্তিকে বোঝাই না। মূলত তোমরা পদার্থ বিজ্ঞানের যে শক্তির সংজ্ঞা পড়েছো মূলত সেটারই মূলত সেটাকে বোঝানো আমরা জানবো। যে দেখো, যে পদার্থ বিজ্ঞানে শক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকেই এটি আলাদা কিছু নয়। আর পদার্থ বিজ্ঞানের যে আমরা শক্তি যে সংজ্ঞাটা আমরা পেয়েছি সেখানে আমরা কি পড়ছি, যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আর এই শক্তিও তো একই রকম কিছু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এটি আলাদা কিছু নয়, যে জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন, অর্থাৎ জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয়। যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন, অর্থাৎ জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার ক্ষেত্রে, অর্থাৎ ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে আমরা ডাকি। সেটা হচ্ছে জীবনী শক্তি বা জৈব শক্তি বা এনার্জি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর দেখো যে জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে। আর কি করে জীব, আমরা জীব কি করি, যে পরিবেশ থেকে, আর জীব প্রতিনিয়তই পরিবেশ থেকে নানা ধরনের পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে এবং সংগ্রহ শক্তিকে দেখো আবার সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে। আর এই সংগৃহীত যে যে শক্তি পরিবেশ থেকে জীব পেয়ে থাকে, এই শক্তির কি করে, সেটা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে। কখনো বা সঞ্চয় করে, আবার কি করে, যে পরিবেশ এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করে, আবার কখনো আবার কি করে সঞ্চয় করে বা মজুদ করে রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, সঞ্চয় করে এবং শেষে সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। অর্থাৎ শুধু যে পরিবেশ থেকে যে শক্তিটা পেয়ে থাকে জীব, মূলত এই শক্তিটা কি করে, যে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, আবার কখনো কি করে এই শক্তিটা সঞ্চয় করে রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঞ্চয় বা মজুদ করে রাখে, পরবর্তীতে কি করে, যে পরবর্তীতে সেই শক্তি আবার কি করে পরিবেশে ফিরিয়ে দেয়। যখন পরিবেশের শক্তি ঘাটতি হয় তখন কি করে, ওই শক্তিটা আবার পরিবেশে আবার ফিরিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা চিত্র দেখো তোমরা, যে চিত্রটা তোমাদের বইয়ের মাঝে আছে। মূলত আমরা দেখতে পাচ্ছি এটিপি, আর একটা হচ্ছে এডিপি। এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে হচ্ছে তিনটা ফসফেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দেখতে পাচ্ছ 1 2 3 অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এখানে তিনটা ফসফেট থাকে এটিপি কে। প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এটিপি কে তিনটা ফসফেট, 1 2 3 তিনটা ফসফেট। আর এডিপি এর পুরো নাম হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, অর্থাৎ দুইটা ফসফেট। এই যে দেখো লক্ষ্য করো যে অ্যাডেনোসিন ডাইফসফেট অর্থাৎ দুইটা ফসফেট। তাহলে এডিপি তে দুইটা ফসফেট আর এটিপি তে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফসফেট। এটা তোমাদের বহু নির্বাচনী কোশ্চেনের মাঝে আসতে পারে, সে কারণে তোমাদের মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে খাবার থেকে পাওয়া শক্তি, তাহলে কি হচ্ছে, যে খাবার থেকে যে আমরা শক্তি পাই সেটা অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এই খাবার থেকে যে আমরা শক্তিটা পাই সেই শক্তিটাকে মূলত অ্যাডেনোসিন ট্রাইফসফেট বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট থেকে যে শক্তি নির্গত হয়, দেখো যে শক্তি নির্গত হয় সেটা মূলত অ্যাডেনোসিন ডাইফসফেট অর্থাৎ এডিপি। দেখো যে অ্যাডেনোসিন ডাইফসফেট এডিপির সাথে ফসফেট পি, অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট সাথে ফসফেট পি যুক্ত হয়ে অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠন করে। কি করে, অ্যাডেনোসিন ডাইফসফেট ফসফেট পি এর ফসফেট যুক্ত হয় কি করে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠিত হতে পারে, অর্থাৎ এটিপি গঠিত হতে যতক্ষণই শক্তি বাইরে থেকে সরবরাহ করা প্রয়োজন, অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে ফসফেট যুক্ত করে অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠন করতে যতটুকু শক্তির প্রয়োজন, যতখানি শক্তি অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠিত হতে যতখানি শক্তি বাইরে থেকে সরবরাহ করা প্রয়োজন, অর্থাৎ যতখানি শক্তি বাইরে থেকে সংগ্রহ করা প্রয়োজন, এটিপি কে ভেঙে, অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট কে ভেঙে এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট ও ফসফেট উৎপাদন করলে প্রায় ততখানি শক্তি নির্গত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তাহলে কি জানলাম আমরা, যে অ্যাডেনোসিন ডাইফসফেট অর্থাৎ ফসফেটের সাথে যুক্ত হয় কি করে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠিত হতে যতখানি শক্তির অর্থাৎ যতখানি শক্তি বাইরে থেকে সরবরাহ করা প্রয়োজন মূলত সেটা এডিপি অর্থাৎ প্রয়োজন মূলত সেটা এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেটকে ভেঙে অ্যাডেনোসিন ডাইফসফেট ও ফসফেটের উৎপাদন করলে প্রায় ততখানি শক্তি নির্গত হয়, সেটা ততখানি শক্তিটা কি হয়, নির্গত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীবকোষে এই দুটি প্রক্রিয়া কি করে, অর্থাৎ জীবকোষে এই দুটি প্রক্রিয়া অর্থাৎ এটিপি আর এডিপি এটা হলো চক্রাকারে ঘুরতে থাকে অর্থাৎ চক্রাকারে চলতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো যে ডিএনএ এবং আরএনএ, আর ডিএনএ এর পুরো নাম তো তোমরা জানো, যে ডিএনএ এর পুরো নাম হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, সেটা তোমরা জানো। যে ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলো একটি হলো অ্যাডেনিন। তোমরা আরো কি খেয়াল করবা যে এই যে দেখো এই যে ডিএনএ এবং সরি কি বলে যে গাঠনিক উপাদান হলো অ্যাডেনিন। এই যে আমরা অ্যাডেনিন যেটা দেখতে পাচ্ছি, এই যে অ্যাডেনোসিন দেখতে পাচ্ছ তো তোমরা, চিত্রের মধ্যে তোমাদের আসছে যে অ্যাডেনোসিন অর্থাৎ ডিএনএ আরএনএ, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে আরো ক্লিয়ার হবে তোমাদের যে এই এই অ্যাডেনিনসিন অর্থাৎ অ্যাডেনিনটা মূলত ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটি হলো অ্যাডেনিন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সেটা হচ্ছে অ্যাডেনিন, তোমাদের মনে রাখতে হবে, কারণ এখানে বহুনির্বাচনী কোশ্চেন আসতে পারে যে ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর নাম কি, গাঠনিক উপাদানগুলোর মধ্যে একটি নাম কি, সেটা হচ্ছে অ্যাডেনিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি নাইট্রোজেন ব্যাস, আর এই অ্যাডেনিনটা হচ্ছে মূলত একটা নাইট্রোজেন ব্যাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যুক্ত হয় তৈরি হয় অ্যাডেনোসিন, অর্থাৎ অ্যাডেনিনের সাথে এটিপি এবং এডিপি এই যখন বিক্রিয়া ঘটে তখন কি 5 কার্বন বিশিষ্ট অর্থাৎ একটি নাইট্রোজেন ব্যাস এর সাথে একটা নাইট্রোজেন ব্যাস এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু অর্থাৎ এর মাঝে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যুক্ত হয় কি তৈরি করে, অ্যাডেনোসিন। এই যে অ্যাডেনোসিন, প্রথমে হচ্ছে অ্যাডেনিন, সেটা পরবর্তীতে কি হয় যে এটি অ্যাডেনিনটা মূলত হচ্ছে একটি নাইট্রোজেন ব্যাস, আর এই নাইট্রোজেন ব্যাসের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার যুক্ত হয়ে অ্যাডেনোসিন গঠন করে বা অ্যাডেনোসিন তৈরি করে, যে এই অ্যাডেনোসিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে অ্যাডেনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি অর্থাৎ এই অ্যাডেনোসিন অণু, এই যে আমরা দেখতে পাচ্ছি এডিপি তেও অ্যাডেনোসিন আছে, এডিপি তেও অ্যাডেনোসিন আছে, আর এই অ্যাডেনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি, দুটি এবং তিনটি, এই দেখতে পাচ্ছ তো পর্যায়ক্রমে 1 2 3 1 2 3 অর্থাৎ তিনটি ফসফেট, তিনটি কয়টি ফসফেট, তিনটি ফসফেট, এই যে দেখতে পাচ্ছ তিনটি দুটি, আচ্ছা দুইটিও হতে পারে আবার তিনটিও হতে পারে, এখানে তিনটি ফসফেট আমরা লক্ষ্য করি যে এবং দুটি এবং তিনটি, এখানে দুটি আমরা দেখতে পাচ্ছি এডিপি তে দুটি আর এটিপি তে আমরা দেখতে পাচ্ছি তিনটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয় যথাক্রমে অ্যাডেনোসিন মনোফসফেট গঠন করে। অ্যাডেনোসিন কি করে অর্থাৎ দুইটি এবং তিনটি, অর্থাৎ অ্যাডেনোসিন অণুর সাথে কি করে যে পর্যায়ক্রমে অ্যাডেনোসিন অণু পর্যায়ক্রমে একটি সরি একটি, দুটি অথবা তিনটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড, একটি, দুটি বা তিনটি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় কি গঠন করে, ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয় যথাক্রমে অ্যাডেনোসিন মনোফসফেট, যেটাকে বলা হয় এএমপি, অ্যাডেনোসিন মনোফসফেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞানমূলকের জন্য আসতে পারে এটিপি কি, এডিপি কি, এএমপি কি, তাহলে এএমপি এর পুরো নাম হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট, সরি অ্যাডেনোসিন মনোফসফেট, আর এটিপি হলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আর এডিপি হলো অ্যাডেনোসিন ডাইফসফেট, আর দেখা যাচ্ছে যে এএমপি হচ্ছে অ্যাডেনোসিন মনোফসফেট এবং এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন মনোফসফেট, এই যেটা অ্যাডেনোসিন ডাইফসফেট এবং এটিপি গঠন করে, কি গঠন করে, এটিপি গঠন করে। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়, আর এভাবে যদি ফসফেট যুক্ত করা হয় সেক্ষেত্রে কি হয়,
বাইরে থেকে শক্তি দিতে হয়। আর আমরা জানি যে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আর সূর্য থেকে উদ্ভিদ যে শক্তি উৎপাদন করে মূলত সেই শক্তি তারা নিজেরা ভক্ষণ করে যে অবশিষ্ট অংশ থাকে সেটা আমরা মানবদেহ এবং অন্যান্য প্রাণী তা খায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে এভাবে শক্তি পায়, তাকে শক্তি পায়। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। আর এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন, অর্থাৎ বাইরে থেকে যে শক্তি দেওয়া হয় এই শক্তি দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের পরীক্ষায় আসে যে ফসফোরাইলেশন কি। এটা এসএসসি পরীক্ষায় বিগত সালে এসেছিল, সেই কারণে তোমাদের এটা সুন্দর করে মনে রাখতে হবে যে ফসফোরাইলেশন কি। এটা জ্ঞানমূলকের জন্য আসে, অনেক সময় জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নের মাঝেও এই কোশ্চেনটা আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো আবার এর বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে। যখন এর বিপরীত প্রক্রিয়ায় আর এই ফসফেট গ্রুপ যখন বিচ্ছিন্ন হয় তখন শক্তিটা কি হয়ে যায়, বের হয়ে আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শক্তি বের হয়ে আসে। এই বিক্রিয়ার নাম হলো ডিফসফোরাইলেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের মনে রাখতে হবে যে ডিফসফোরাইলেশন কি। ডিফসফোরাইলেশন হলো যে বিক্রিয়া বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের করে দেয়, অর্থাৎ বের হয়ে আসে। ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে, অর্থাৎ এই ফসফেট গ্রুপটা যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন শক্তিটা কি হয়, বের হয়ে আসে। আর এই বিক্রিয়াটার নামই হচ্ছে তোমাদের ডিফসফোরাইলেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিফসফোরাইলেশন তোমাদের এটা মনে রাখতে হবে যে ডিফসফোরাইলেশন কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে উল্লেখ্য প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি। তোমাদের মনে রাখতে হবে, এখানে জ্ঞানমূলক কোশ্চেন হয় এবং বহু নির্বাচনী কোশ্চেন হয় যে এটিপি অণুর প্রান্তীয়, অর্থাৎ প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি, প্রায় 30.55 কিলো জুল। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে 7.3 কিলো ক্যালোরি, প্রায় এটা হচ্ছে তোমাদের 30.55 কিলো জুল শক্তি জমা থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কিন্তু এটা পরীক্ষায় আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে কোষের তথা জীবদেহে, পরিবেশ থেকে যে শক্তি সংগ্রহ করে সেটা হচ্ছে কোষ, যেটা হচ্ছে সেল, কোষ। এই কোষ তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুটি অঙ্গাণু। আর এই কাজ করে কয়টি অঙ্গাণু, দুইটি অঙ্গাণু, সাইটোপ্লাজমিক অঙ্গাণু। তার মধ্যে থেকে একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে কি প্লাস্টিক। আর মাইটোকন্ড্রিয়া কি আবিষ্কার করে, এগুলো আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কার্ল বেন্ডা আবিষ্কার করে, আর প্লাস্টিক হলো বিজ্ঞানী শিম্পার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো, যারা যারা ক্লাস দেখছো আমার প্রথম অধ্যায়ে তারা অবশ্যই তোমরা পারবা। এর তাহলে কি বোঝা গেল যে রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে দুটি অঙ্গাণু, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিক। এটা তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেনও আসতে পারে যে জীবদের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তন করার জন্য কয়টি অঙ্গাণু কাজ করে থাকে, দুইটি, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর একটা হচ্ছে প্লাস্টিক। উভয়েরই রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক এই দুটারই রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক এক সেট বিশেষ জৈব অণু। মনে রাখতে হবে এটা তোমাদের যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক এই দুটারই আছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই সিস্টেমটা নামক এক সেট বিশেষ জৈব অণু যাদের কাজ হলো পুষ্টি উপাদান বা কোনো অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধনী শক্তি হিসেবে জমা করে। আর এই যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিক এর যে ইলেকট্রন যে ট্রান্সফার, এই ট্রান্সফারের কাজ হলো কি করে এরা, যে পুষ্টি উপাদান, অর্থাৎ পুষ্টি উপাদান বলতে এগুলোকে বোঝানো হয় যে গ্লুকোজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা উদ্ভিদ থেকে যে সালোকসংশ্লেষণ বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, গ্লুকোজ, এই গ্লুকোজ অর্থাৎ পুষ্টি উপাদান যেটা হচ্ছে গ্লুকোজ উপাদান, গ্লুকোজ বা কোনো অন্তর্বর্তীকালীন শক্তি কি করে, অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি, অণুর শক্তিকে এটিপি এর ফসফেট বন্ধনের সাথে ফসফেট গ্রুপের বন্ধন শক্তি হিসাবে এরা কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার দেখো যে এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, অর্থাৎ এই অ্যাডেনোসিন ট্রাইফসফেট এই এটিপি এর রাসায়নিক শক্তিকে ভেঙে যে শক্তি বের হয় সেই শক্তি
দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ অর্থাৎ এটিপি থেকে যে শক্তি বের হয় সেই শক্তি থেকে জীবদেহের প্রতিটি জৈবনিক যে কাজ এই কাজ অর্থাৎ মাংসপেশির সংকোচন থেকে কেন্দ্রীয়ানুভূতি অর্থাৎ মাংসপেশি আমাদের যে মানবদেহের যে মাংসপেশি এই মাংসপেশি থেকে কেন্দ্রীয়ানুভূতি খাবার খাওয়া থেকে হজম করা অর্থাৎ খাবার যে আমরা খাই এই খাবার খাওয়া থেকে হজম করা এরপর হচ্ছে কি বলে মুখ থেকে নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা এবং কান্না থেকে হাসা এই যেগুলো আমাদের হিউম্যান বডি অর্থাৎ মানুষেরা যেগুলো করে কান্না থেকে হাসা থেকে কান্না কথা বলা দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন অর্থাৎ দৈহিক বৃদ্ধি যে থেকে এর থেকে কি হয় প্রজনন আর দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখায় সম্পূর্ণ করে মূলত এটিপি প্রিয় শিক্ষার্থী অর্থাৎ মানুষের অর্থাৎ মানব দেহের কথা বলা থেকে শুরু করে হাসা কান্না থেকে শুরু করে দেহ প্রজনন এবং নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে কথা বলা থেকে শুরু করে যত ধরনের দেহের তাপমাত্রা ঠিক রাখতে এটিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটিপি মূলত শক্তি আবার দেখো যে আমরা যে খাবার খাই তা জারিত হয় আমরা যে খাবার খাই সেটা আবার কি হয় জারিত হয় আবার সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই শক্তি টুকরা জোড়া লেগে এটিপি তৈরি করে মনে রাখতে হবে তোমাদের যে আমরা যে খাবার খাই মূলত এই খাবার থেকে যে খাবার যে খাই তা জারিত হয় আর এই জারিত হয় সেই জারণ থেকে অর্থাৎ জারিত হয় আমরা যে খাবারগুলো খাই সেগুলো জারিত হয় আর সেই জারণ থেকে নির্গত শক্তি অর্থাৎ সেই জারণ থেকে নির্গত শক্তি ফসফোরাইলেশনের প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ফসফোরাইলেশন আমরা আরো পরবর্তীতে আরো জানবো যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আসবে তখন আরো বিস্তারিত আমরা জানবো যে ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে আবার সেই দুই টুকরো জোড়া লেগে এটিপি তৈরি হয় আবার ওই জারণ প্রক্রিয়া কি হয় এটা দুই টুকরো জোড়া লেগে কি হয় আবার এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট তৈরি হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর শক্তির প্রয়োজন হলে তা আবার ভাঙে আবার যখন শক্তিটার প্রয়োজন হয় তখন সেটা আবার ভেঙে যায় আর তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার সেটা কি জোড়া লেগে আছে এটিপি আবার যেটা খাদ্য থেকে আমরা যে শক্তি পাই সেই শক্তি থেকে আবার সেটা জোড়া লেগে যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটিপি শক্তি জমা করে রাখে এটা মনে রাখতে হবে তোমাদের এটিপি শক্তি জমা বা মজুদ করে রাখে বা সঞ্চয় করে রাখে এটিপি এবং প্রয়োজনের অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে আর এটিপি কি করে যে শক্তিটা পাই সেই শক্তিটা সে ব্যবহার করার পরও অবশিষ্ট কিছু জমা রাখে সেটা প্রয়োজন অনুসারে পরবর্তীতে অন্য কোনো বিক্রিয়াতে যদি শক্তির ঘাটতি হয় শক্তির প্রয়োজন হয় সেখানে শক্তিটা এটিপি সরবরাহ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সরবরাহ করে এজন্য এটিপি কে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন এটিপি কে বায়োলজিক্যাল কয়েন জৈব মুদ্রা শক্তি মুদ্রা বা আত্মীয়করণ শক্তিও বলা হয় থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার এনার্জি কয়েনও বলা হয় থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে অনেক প্রশ্ন তোমাদের যে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে যে এটিপি কে জৈব মুদ্রা বলা হয় কেন এটিপি কে আত্মীয়করণ শক্তি বলা হয় কেন এটিপি কে শক্তি মুদ্রা বলা হয় কেন এরকম কোশ্চেন তোমাদের আসে পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এর আগে বিগত সালে এসেছিল সেই কারণে তোমাদের অবশ্যই এটা ভালো করে পড়ে নিতে হবে আবার আর ইংরেজি থেকে এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েনও বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা পরের পার্ট অর্থাৎ 4.2 অর্থাৎ 4.1 আমরা আলোচনা শেষ করলাম মূলত এটিপি কি করে আমাদের সেটা আমরা জানলাম এবারে আসবো আমরা সালোক সংশ্লেষণ যে এই সালোক সংশ্লেষণ কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা নিজে থেকে তোমরা জানো যে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই প্রস্তুত করে অর্থাৎ ক্লোরোফিলের সহায়তায় তাকে মূলত সালোক সংশ্লেষণ বলা হয় আমরা জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা দেখো যে সালোক সংশ্লেষণ যে সবুজ উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এরা সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে আর তোমরা জানো যে কার্বোহাইড্রেট হলো শর্করা জাতীয় খাদ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করতে পারে
আর সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত হওয়ার এই প্রক্রিয়াকে, অর্থাৎ সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট প্রক্রিয়া অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় মূলত সালোক সংশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা কিসের কারণে? যে একটা তোমাদের মনে রাখতে হবে, সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানির সহায়তায়, হ্যাঁ, সেটা কি করে? কার্বোহাইড্রেট জাতীয় অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। আর এই সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ। আর বলা হয়, আর সালোক সংশ্লেষণটা দেখো যে 1998 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস 1998 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস ফটোসিনথেসিস শব্দের প্রচলন করেন। মূলত এই ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন বিজ্ঞানী বার্নেস। এটা তোমাদের মনে রাখতে হবে, অথবা তোমরা এটা নোট করে রাখতে পারো, কারণ এই ফটোসিনথেসিস শব্দটিকে প্রবর্তন করেন বিজ্ঞানী বার্নেস। সেটা হলো 1998 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আসে তোমাদের পরীক্ষায়, অর্থাৎ ফটোসিনথেসিসটা কে প্রচলন করেন, এরকম কোশ্চেন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো যে আর এই প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর এই ফটোসিনথেসিস প্রক্রিয়া কি? আলোক শক্তি, এটা কি হয়? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সবুজ উদ্ভিদে প্রস্তুত খাদ্য ফল মূল কাণ্ড, অর্থাৎ সবুজ উদ্ভিদে খাদ্য ফল মূল এবং কাণ্ড অথবা পাতায় সঞ্চিত রাখে। আর এরা কি করে? সবুজ উদ্ভিদ খাদ্য ফল মূল সবুজ উদ্ভিদে খাদ্য ফল মূল ও পাতায় এরা কি করে? এরা সঞ্চিত করে রাখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর উদ্ভিদে সঞ্চিত এই খাদ্যের উপরেই মানব জাতি এবং অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব রক্ষা পায়। যে আমরা বেঁচে আছি সেটা কিসের কারণে? এই সালোক সংশ্লেষণ যদি প্রক্রিয়াটা যদি না থাকতো, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না, খাদ্য খাইতে পারতাম না, আমরা বেঁচে থাকতে পারতাম না, কারণ উদ্ভিদ যদি না বাঁচতো আমরা বাঁচতাম না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে কারণে যে উদ্ভিদে যে সঞ্চিত এই খাদ্যের উপরে এই মানব জাতি অর্থাৎ আমরা, হ্যাঁ, এই মানব জাতি এবং অন্যান্য যে জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো, একটা হচ্ছে ক্লোরোফিল। তোমরা আগে থেকে জানো, 6.5 থেকে তোমরা পড়ে আসছো যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ হচ্ছে ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড। কি কি? ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর তোমাদের এই বিক্রিয়াটা মনে রাখতে হবে, অনেক সময় তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে সালোক সংশ্লেষণ কাকে বলে? বিক্রিয়ার মাধ্যমে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এটি যে একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। বিক্রিয়াটি হলো, তোমরা এতদিন পড়ে আসছো যে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, পানি, উপরে প্রোটন কণা, নিচে ক্লোরোফিল, এর সহায়তায় কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে, এরপর হচ্ছে পানি উৎপন্ন করে, এরপর হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা জানো। দেখো যে এখানে C6CO2 অর্থাৎ এখানে 6 অণু কার্বন ডাই অক্সাইড। আমরা এই অণু হিসাব এর আগে তোমরা এই যখন থেকে 7, 6 যেগুলা পড়ছো, তখন এই অণু হিসাবটা ওখানে আসেনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন থেকে তোমরা 9, 10 পরবর্তীতে ইন্টারমিডিয়েট, পরবর্তীতে অনার্স যখন যাবা অথবা মেডিকেল অ্যাডমিশনে গেলেও তোমাদের লাগবে এগুলা, যে 6 অণু কার্বন ডাই অক্সাইড এর সঙ্গে 12 অণু পানি, অর্থাৎ 6 অণু কার্বন ডাই অক্সাইড অর্থাৎ 12 অণু পানি, উপরে প্রোটন কণা অর্থাৎ আলো, আর নিচে হলো ক্লোরোফিল, এর সহায়তায় কি উৎপন্ন করে? গ্লুকোজ উৎপন্ন করে। গ্লুকোজের সংখ্যা হলো C6H12O6, গ্লুকোজ উৎপন্ন করে। আর কি করে? পানি উৎপন্ন করে, আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে। অর্থাৎ 6 অণু পানি আর 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। তাহলে আমরা বিক্রিয়াটা জানলাম যে কার্বন ডাই অক্সাইড, পানি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং পানি এবং উপরে আলো, নিচে ক্লোরোফিলের সহায়তায় উৎপন্ন করে কি? গ্লুকোজ উৎপন্ন করে, এরপরে হচ্ছে পানি উৎপন্ন করে, এরপরে হচ্ছে অক্সিজেন উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়াটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কেননা এই বিক্রিয়াটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো চিত্রটা, দেখো তোমাদের বইয়ের চিত্রটা আছে যে এই যে দেখা যাচ্ছে যে সূর্যালোকের উপস্থিতিতে এই যে পাতায় অর্থাৎ সূর্য থেকে পাতা ক্লোরোফিলের কারণে গাছের রং সবুজ হয়, পাতা সবুজ হয়।
এই পাতায় উৎপন্ন হয় কি হয়, যে পাতায় আবার তিনটা জিনিস আমরা লক্ষ্য করি। পাতায় যে এই যে মেসোফিল কোষ, অর্থাৎ পাতায় থাকে মেসোফিল কোষ, এই যে এরপর হলো মেসোফিল টিস্যু, অর্থাৎ এই যে এই পাতার মধ্যে থাকে যে ছোট ছোট দাগ কাটা যে অংশগুলো আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে মেসোফিল মেসোফিল টিস্যু। এরপরে হচ্ছে স্ট্রমা। স্ট্রমা হচ্ছে পত্ররন্ধ্র, যেটা হলো স্ট্রমা, অর্থাৎ পাতার মধ্যে থাকে, যার কারণে সূর্যালোকের উপস্থিতিতে আলোটা পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে, সেটা হলো স্ট্রমা, সেটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। আবার যদি এটা আমরা ভাগ করি, দেখো এই যে সবুজ অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্লোরোফিল। এটা কি মূলত কি ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট, সরি, এই সবুজ যেটা কি বোঝানো হয়, এই পাতার যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরপরে দেখো এইদিকে দেখো, আবার পাতাটা যখন চ্যাপ্টার সম্প্রসারণ করা হয়, তখন সেই ক্ষেত্রে গ্রানাম চক্র বা থাকলাইট, এই যে পেঁচানো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পেঁচানো অংশগুলোকে বলা হয় থাকলাইট বা গ্রানাম চক্র, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর স্ট্রোমা, স্ট্রোমা তো তোমরা জানো, স্ট্রোমা হচ্ছে পত্ররন্ধ্র, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে পাতার মেসোফিল টিস্যু, পাতার মেসোফিল টিস্যু, এই যে মেসোফিল টিস্যু আমরা যেটা লক্ষ্য করতেছি, পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, জ্ঞানমূলকের জন্য আসে এবং বহু নির্বাচনের জন্য আসে, যে পাতায় যে মেসোফিল টিস্যু, এই মেসোফিল টিস্যুটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতায় মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ সবুজ উদ্ভিদ কি করে, সবুজ উদ্ভিদটা করে যে স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে কি করে, যে মূলের মাধ্যমে পানি এরা শোষণ করে, পরবর্তী কি করে পাতার মাধ্যমে মেসোফিল টিস্যু, এই যে পাতার মাধ্যমে যে মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে এরা পৌঁছায়, পাতার মাধ্যমে মেসোফিল টিস্যুর এই যে ক্লোরোপ্লাস্টে, পাতার মাধ্যমে মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবং স্ট্রোমা বা পত্ররন্ধ্র, অর্থাৎ স্ট্রোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর এই স্ট্রোমা যেটা দেখা যাচ্ছে আমরা, যে স্ট্রোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে আর কি থেকে বায়ু থেকে কি করে এরা, পত্ররন্ধ্রের বায়ু থেকে যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কি করে এরা গ্রহণ করে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যা মেসোফিল টিস্যুর, অর্থাৎ যা কি করে, এই যে মেসোফিল যে টিস্যু আছে, এই মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়, অর্থাৎ মেসোফিল টিস্যুর এই যে আমরা দেখতে পাচ্ছি যে মেসোফিল টিস্যু এখান থেকে এই আসতেছে, চিত্রের মধ্যে খেয়াল করো, এখান থেকে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টে মেসোফিল টিস্যু পৌঁছায়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে দেখো যে জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ জলজ যে উদ্ভিদ, এই উদ্ভিদ পানিতে দ্রবীভূত যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, হ্যাঁ, এবং বায়ুমণ্ডলে, এটা মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন আসতে পারে, যে বায়ুমণ্ডলে 0.03% এবং পানিতে হলো 0.3% কার্বন ডাই অক্সাইড আছে। তাই জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে অনেক বেশি। শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটা তোমাদের আসে অনেক সময়, বিগত পরীক্ষা আসা দেখা গেছে যে জলজ উদ্ভিদের তুলনায় সালোক সংশ্লেষণের হার, জলজ উদ্ভিদের জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের তুলনায় বেশি কেন, শিক্ষার্থী এরকম ধরনের কোশ্চেন তোমাদের আসে, সে কারণে সুন্দর করে তোমাদের এটা মনে রাখতে হবে, কেননা এটা বিগত কিন্তু এসএসসি পরীক্ষায় তোমাদের এই কোশ্চেনটা আসছিল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সেই অনুসারে তোমাদের অবশ্যই অবশ্যই এটা মনে রাখতে হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে যে অক্সিজেন ও পানি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য। আর যে এই অক্সিজেন, অক্সিজেন এবং পানিটা, এটা কি হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য, এটা হচ্ছে উপজাত দ্রব্য। এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া। আর এই সালোক সংশ্লেষণের প্রক্রিয়া মধ্যে অক্সিজেন এবং পানি, এটা হচ্ছে উপজাত দ্রব্য। এটি মূলত একটা হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, জারণ বিজারণ একটি বিজারণ প্রক্রিয়া, জারণ বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পানি জারিত হয়। আর এই প্রক্রিয়ায় কি হয়, যে অক্সিজেন এবং পানির যে সালোক সংশ্লেষণ উপজাত প্রক্রিয়া, আর এই উপজাত প্রক্রিয়াটা মূলত একটা হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া। আর এই প্রক্রিয়ায় পানি জারিত হয়, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। এই প্রক্রিয়া কি হয়, পানি জারিত হয়, পক্ষান্তরে কার্বন ডাই অক্সাইড কি হয়, বিজারিত হয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটা পার্টে তোমাদের আজকের বাসার কাজ অর্থাৎ বাড়ির কাজ, এই বাড়ির কাজে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো, কেননা এগুলোর মাঝে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং এসএসসি পরীক্ষাও এখান থেকে কোশ্চেন হয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। প্রথমে আসতেছে জ্ঞানমূলক প্রশ্ন, যে শক্তি মুদ্রা কি, এরপর হচ্ছে ফসফোরাইলেশন কি, এরপর হচ্ছে শ্বাসকার্য কাকে বলে, এরপর হচ্ছে শক্তির মূল উৎস কি, সালোক সংশ্লেষণ কি,
এটিপি এর পূর্ণ রূপ কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে লিখে নাও, কেননা এই প্রশ্নগুলোর মাঝেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, যার কারণে এই প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো জ্ঞানমূলক আরো আছে যে এডিপি এর পূর্ণ রূপ কি? উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে? সালোক সংশ্লেষণের প্রধান স্থান কি? জৈব মুদ্রা কি? জীবনী শক্তি কি? আমি আবারও বলি যে এডিপি এর পূর্ণরূপ কি? উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে? সালোক সংশ্লেষণের প্রধান স্থান কি? জৈব মুদ্রা কি? জীবনী শক্তি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জ্ঞানমূলক কোশ্চেন এগুলো। এরপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। যে অনুধাবনমূলক প্রশ্ন দেখো যে এটিপি কে জৈব মুদ্রা বলা হয় কেন? এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা এটা বিগত কয়েকটা সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই অবশ্যই তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়? এরপর হচ্ছে স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদ কেন বেশি সালোক সংশ্লেষণ হয়? কেন বেশি সালোক সংশ্লেষণ? শেষের যে প্রশ্নটা আমি বলছিলাম তোমাদের আলোচনায়, যে স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে কেন বেশি সালোক সংশ্লেষণ হয়? এরপর হলো জৈব মুদ্রা বলতে কি বোঝো, ব্যাখ্যা করো। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণ উদ্ভিদের পাতায় হয় কেন? সালোক সংশ্লেষণ উদ্ভিদের পাতায় হয় কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আর শেষে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শেষে যে প্রশ্নগুলো দেওয়া হলো, এই প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে, কেননা এইগুলোর মাঝেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং এসএসসি পরীক্ষায় প্রশ্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই প্রশ্নগুলো তোমরা একটু বুঝে বুঝে পড়বা ইনশাল্লাহ। বুঝে বুঝে ঠান্ডা মাথায় পড়লে ইনশাল্লাহ তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে এবং তাড়াতাড়ি পড়াটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটুকু আমি আশা করি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।